আরিয়ান তার গার্লফ্রেন্ড রুম্পাকে নিয়ে ডেটিং করতে গেছে। একটি হোটেল রুমে তারা দুজন বসে রয়েছে। রুম্পা বলল, আজকে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তুমি যখন আমার কাছে আসো আমার সব দুঃখ কষ্ট ভুলে যায়। আরিয়ান বলল, আমি তো তোমার দুঃখ কষ্ট ভোলাতেই সবসময় চেয়েছি, তাই তো তোমাকে নিয়ে লং ড্রাইভে কোথাও ঘুরতে চলে আসি। এইসব কথা বলতে বলতে আরিয়ানের স্ত্রী জেসি আরিয়ানকে ফোন দিল। আরিয়ানের ফোন বেজে উঠল। রুম্পা বলল, আমি তোমাকে বলেছি না তুমি যখন হোটেল রুমে আসবে তোমার মোবাইল ফোনটি বন্ধ করে রাখবে। এখন যখন ফোন করেছে আমি ফোনটা রিসিভ করি, তারপর না হয় মোবাইলটি বন্ধ করে রাখবো। আরিয়ান ফোন রিসিভ করলো। রিসিভ করার সাথে সাথেই জেসি বলল, এত সময় ফোন বেজে যাচ্ছে, ফোন রিসিভ করলে না কেন? আরিয়ান বলল, তুমি খুব ভালো করেই জানো আমি অফিসের জরুরি একটা কাজে মিটিং এ এসেছি, এর জন্য একটু ফোন ধরতে দেরি হয়েছে। আর এখন ফোন রেখে দাও, আমি জরুরি কাজ করছি, আমি সময় করে তোমাকে ফোন করব। এই কথা বলে আরিয়ান ফোন কেটে দিল। জেসি রান্নাঘরে কাজ করছিল। ঠিক বারবার শুধু আরিয়ানের কথা মনে পড়ছিল। আরিয়ান কেন ফোন কেটে দিল? কিছুদিন ধরে জেসি খেয়াল করছিল আরিয়ান যেন কেমন বদলে গেছে, আগের মতো আর কথা বলে না। জেসি ভাবলো আমি আবার ফোন করে দেখি। তারপর জেসি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। বেডরুমে গিয়ে বিছানার উপর থেকে মোবাইলটি নিয়ে আরিয়ানকে ফোন করতে লাগলো। জেসি যতবার ফোন করছিল বারবার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছিল। কান্না করতে শুরু করলো। সরল মনে কষ্ট পেতে লাগলো, কেন এমন করছে? এমন সময় জেসি শাশুড়ি এসে বলল, কি হয়েছে? ঘরে বসে বসে কান্না করছো কেন? জেসি কোনো কথা বলছিল না, নীরবে কান্না করেই যাচ্ছিল। শাশুড়ি বুঝতে পারলো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা হয়েছে তা যদি আমাকে না বলে তাহলে আমি সমাধান করব কি করে? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি তাহলে এই সমাধান করার চেষ্টা করছি। আপনার ছেলে আমার সাথে খুব খারাপ আচরণ করছে, আমি ফোন করার পর ফোনটি কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দিয়েছে। জেসি শাশুড়ি বুঝতে পারলো এর জন্যই বৌমার মন খারাপ। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমার ছেলে আসলে আমি কথা বলবো। এই কথা বলে জেসির শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আসলো। জেসি বিছানার উপরে বসে কান্না করতে লাগলো। এর কিছুদিন পর আরিয়ান সোফার উপরে বসে কাজ করছিল। এমন সময় জেসি এসে বলল, আমার জন্য এখন তোমার কোনো সময় হয় না, আমি খেয়াল করে দেখলাম তুমি আর আগের মতো নেই। আরিয়ান ভাবতে লাগলো এই মেয়ের কাছ থেকে আমি কি করে বাঁচতে পারি? যত চাই এর কাছ থেকে বেঁচে যাব ততই দেখি আঁকড়ে ধরছে। আরিয়ান বলল, আমি তো আর তোমার মতো বাড়িতে বসে থাকি না, আমাকে বাহিরে অনেক কাজ করতে হয়। তুমি যদি মনে করো আমি বাহিরে কোনো অন্যায় কাজ করি তাহলে আমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে বসে থাকি আর বাইরে গিয়ে তুমি কাজ করে নিয়ে আসো। তুমি আমাকে ভুল বোঝো না, তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগে না, তার জন্য আমি তোমাকে বললাম ঠিক আছে তুমি বসে কাজ করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই কথা বলে জেসি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। আমি সেদিন বাড়ির বাইরে কাজের জন্য গিয়েছিলাম, আস্তে আস্তে একটু রাত হয়েছে। আমি তখন বাড়ির সামনে আসতে দারোয়ান শফিউল আমাকে দেখে সালাম দিয়ে বলল, ম্যাডাম কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমার মা বেশ কিছুদিন যাবত অসুস্থ, আমি তাই ভাবছি কিছুদিনের জন্য বাড়িতে যাব। আমি মালিকের কাছে বেতন চেয়েছিলাম, কিন্তু আমার মালিক বলল এই মাসে আমাকে বেতন দিতে পারবে না। জেসি কিছু সময় ভেবেচিন্তে দারোয়ানকে বলল, তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার টাকার প্রয়োজন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কিছু টাকা দেব, সেই টাকা নিয়ে তুমি বাড়ি যেও। দারোয়ান খুশি হয়ে বলল, আপনার মতো ভালো মানুষ আছে বলে এখনো আমাদের মতো গরিব মানুষরা বেঁচে রয়েছে। তারপর আমি দারোয়ান থেকে বিদায় নিতে লাগলাম। দারোয়ান আমাকে বলল, ম্যাডাম কাল আপনারা কোথায় ঘুরতে গিয়েছিলেন? দারোয়ানের কথা শুনে আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম। আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম, দারোয়ান কেন বলল কোথায় ঘুরতে গিয়েছি? দারোয়ান আমাকে বলল, আমি কাল যখন বাজারে গিয়েছিলাম ভাইজানের সাথে আপনাকে দেখতে পেয়েছিলাম, আমি চিৎকার করে ডাক দিলাম তবুও আপনি কোনো সারা শব্দ করলেন না। দারোয়ানের কথা শুনে আমার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললাম। যেই স্বামীকে আমি বিশ্বাস করি সেই স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি দারোয়ানের কাছে আমার স্বামীকে ছোট না করে বললাম, কাল আমাদের একটু তাড়া ছিল, তার জন্য তোমার সাথে আমি কথা বলতে পারিনি। তারপর আমি বিল্ডিং এর ভেতরে চলে আসলাম। আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম আর ভাবছিলাম আমার স্বামী আমাকে কি করে ঠকাতে পারে, নাকি দারোয়ান কোনো ভুল দেখেছে। আমার এমন মনে হচ্ছে আমি এখনই ধপাস করে পড়ে যাব, হাঁটার মতো কোনো শক্তি আমার শরীরে নেই। তবুও আস্তে আস্তে আমি ঘরের ভেতরে চলে গেলাম। আমি গিয়ে ড্রয়িং রুমের উপরে সোফাতে বসে পড়লাম। নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। এমন সময় আমার শাশুড়ি গিয়ে বলল, বৌমা কি হয়েছে? তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। মা, আপনার ছেলে কি আমার সাথে কোনো বেইমানি করতে পারে? কি বলছো বৌমা, এমনটা মনে হলো কেন তোমার? বলেন না মা, আপনার ছেলে আমার সাথে বেইমানি করতে পারে? এই দুনিয়া উল্টে যাবে, তবুও আমার ছেলে কারোর সাথে বেইমানি করতে পারে না। আমি আমার শাশুড়ির কথা শুনে আর কোনো কথা বলিনি। আমি বললাম, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘরে গেলাম। এই কথা বলে আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলাম। সেদিন রাতে জেসি আর আরিয়ান বিছানার উপর শুয়ে রয়েছে। জেসি খেয়াল করলো আরিয়ান আগের মতো জেসিকে স্পর্শ করতে চায় না। জেসি বলল, আমাকে তুমি কবে স্পর্শ করেছো? তোমার মনে আছে? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি বারবার আরিয়ানকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিলাম। আরিয়ান আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছিল না। অনেক চেষ্টা করার পরেও আরিয়ান
আরিয়ানের কাছ থেকে একটা কথাও শুনতে পারিনি। আমি দেখলাম আরিয়ান মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে পড়ল। আমার কেমন যেন আরিয়ানকে সন্দেহ লাগতে শুরু করলো। মনে হচ্ছে দারোয়ানের কথাই ঠিক হচ্ছে। সত্যি সত্যি যদি এমন কিছু হয় তাহলে আরিয়ানকে ছেড়ে আমি কথা বলবো না। আরিয়ান সেদিন অফিসে বসে কাজ করছিল। এমন সময় আরিয়ানের সে বান্ধবী অফিসে প্রবেশ করলো। আরিয়ান বলতে লাগলো, তুমি কাউকে কিছু না বলে অফিসে চলে এসেছো কেন? তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, তুমি আমার সাথে চলো। এই কথা বলে আরিয়ানের হাত ধরে অফিস থেকে বেরিয়ে আসলো। আরিয়ান যখন মেয়েটির সাথে বের হচ্ছিল ঠিক তখনই আমি সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে আরিয়ানের গলা শুকিয়ে গেল। মেয়েটি আরিয়ানকে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আরিয়ান আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না। দাঁড়িয়ে আছো কেন? যাও, কোথায় যাচ্ছিলে? তুমি আমাকে ভুল বোঝো না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড। আরিয়ানের কথা শুনে আমার বেশ হাসি পাচ্ছিল। যে মেয়েটা স্ত্রীর চেয়ে বেশি অধিকার দেখাচ্ছে সে নাকি শুধু ফ্রেন্ড। মেয়েটি বুঝতে পেরেছিল আমি আরিয়ানের স্ত্রী। মেয়েটি তখন পাশ কাটিয়ে চলে গেল। আরিয়ান আমার হাত ধরে বলল, আমি অনেক বড় ভুল করেছি, আমি আর কখনো এমন করব না। আমি আরিয়ানের কথা আর মেনে নিতে পারছিলাম না। আরিয়ান আমার কাছে মাফ চাইতে লাগলো। আমি বললাম, তুমি যদি এখন কোনো বিপদে পড়তে আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসতাম। তুমি যদি কোথাও হারিয়ে যেতে আমি তোমাকে খুঁজে নিয়ে আসতাম। রোড অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেললে তাহলে আমি তোমাকে মাথায় করে রাখতাম। কিন্তু তুমি আমাকে ঠকিয়ে অন্য কারো হাত ধরেছো। আমি কি করে তোমাকে মাফ করে দেব? আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমাকে মুক্তি দিলাম। এই কথা বলে জেসি সেখান থেকে চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কর্মফল নিয়ে ভাবতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।